আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে আলোচনা করব আর্থপোডা সম্পর্কে। আচ্ছা, আর্থপোডা পর্বের আর্থোস। আর্থোস মানে হলো জয়েন্ট। আর্থোস মানে কি? জয়েন্ট। জয়েন্টের বাংলাটা কি? সন্ধি। আচ্ছা, সন্ধি কোথায় সন্ধি থাকবে? পোড়া। হ্যাঁ, পোড়ায় সন্ধি থাকবে। পোড়া মানে কি? পা। পোড়া মানে পা। তাহলে পায়ে সন্ধি থাকবে, এই যে দেখো পায়ে জয়েন্ট থাকবে, এই যে এগুলো হলো জয়েন্ট এক একটা। আচ্ছা, তাইলে আমরা আর্থপোডা পর্বের কমন একটা নাম দিতে পারি যাদের পায়ে অসংখ্য সন্ধি আছে বা জয়েন্ট আছে, তাদেরকে আমরা বলতে পারি আর্থপোডা। আচ্ছা, কয়েকটা উদাহরণ আমরা যদি দেখি, দেখো এই যে প্রথমে যে উদাহরণটা, শতপদী মানে ওর পা কতগুলো? 100 পা। হ্যাঁ, 100 পা। আচ্ছা, তারপরে চিংড়ি কাঁকড়া। আচ্ছা, চিংড়ি কাঁকড়াকে আবার ক্রাস্টাসিয়ান বলা হয়। আমরা আগে পড়ছি যে ক্রাস্টাসিয়া কারা? চিংড়ি কাঁকড়া। এরা ক্রাস্টাসিয়ার বাংলা নামটা হচ্ছে খোলকি, যাদের দেহের বাইরে একটা খোলক আছে। যে আর্থ্রোপোডদের দেহের বাইরে খোলক আছে তাদেরকে বলা হয় খোলকি বা ক্রাস্টাসিয়ান। আচ্ছা, এখন চিংড়ি কাঁকড়া গেল। মৌমাছি, বিভিন্ন ধরনের মাছি, মশা, প্রজাপতি। আচ্ছা, এই নামটা কমন না? বার্নাকল একটা প্রাণী। এবং সবচেয়ে বেশি যে ইন্টারেস্টিং যে নামটা, দেখো, লেডি বার্ড বিটল। লেডি মানে মহিলা, আর বার্ড মানে পাখি, আর বিটল, বিটল হচ্ছে একটা ছোট যেগুলো ফসলের ক্ষতি করে অনেক। আচ্ছা, ছোট কীট। আচ্ছা, তারপরে শিকারি মেন্টিস। তারপরে যে জিনিসটা দেখো বইয়ের মধ্যে যে পোকা থাকে, এটা কিন্তু এক ধরনের আর্থ্রোপোডা। হ্যাঁ, এটার নাম কিন্তু সিলভার ফিশ। সিলভার কালারের দেখা এই জিনিসটা, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে বই পোকার আরেকটা নাম কি? সিলভার ফিশ। আচ্ছা, তারপরে আমরা চেলা দেখি বিভিন্ন গাছে, মাইট, হ্যাঁ, এটেল, এগুলা হলো আর্থ্রোপোডার উদাহরণ। এরকম 90,000 উদাহরণ দেওয়া যাবে আর্থ্রোপোডার। আচ্ছা, এখন আমরা আর্থ্রোপোডা সম্পর্কে বেসিক কয়েকটা জিনিস, যেগুলো সংক্ষিপ্ত পরিচয় বা এদের বিশেষত্ব কি, দেখো। এদের মূল বিশেষত্বটাই হলো এরা বৃহত্তম পর্ব। এরা প্রাণী জগতে সবচেয়ে বেশি প্রাণী সংখ্যা যার যে পর্বের, তার নাম হলো আর্থ্রোপোডা। তার মানে এরা হলো বৃহত্তম পর্ব। এখন ওরা কি খায় দেখো, এই যে একটা ঘাস ফড়িং আঁকছে এখানে। আচ্ছা, ঘাস ফড়িংটা কি খায়? ঘাস ফড়িংটা মূলত ঘাস খায়, এই কারণে এদেরকে বলা হয় হার্বিভোরাস। আচ্ছা, অধিকাংশই হার্বিভোরাস। আচ্ছা, কেউ কেউ আবার কার্নিভোরাস আছে, মানে মাংসাশী আছে কেউ কেউ, আবার কেউ কেউ আছে অমনিভোরস। আচ্ছা, এখন দেখো এই আর্থ্রোপোডদের 13টা উপপর্বে ভাগ করা হয়েছে। 13টা উপপর্বে ক্লাসিফিকেশন যদি আমরা করি, আর্থ্রোপোডদের 13টা উপপর্বে ভাগ করা হয়েছে। 13টা উপপর্ব না, সরি, 13টা ক্লাসে ভাগ করা হয়েছে। আর 13টা ক্লাস 4টা উপপর্বের আন্ডারে। আচ্ছা, এর মধ্যে যে ক্লাসটার প্রাণী সবচাইতে বেশি, দেখো, ইনসেক্টা মানে পতঙ্গ। পতঙ্গ যে ক্লাসে পড়ছে, পতঙ্গ নিয়ে যে শাখা আলোচনা করা হয়, আর তাকে বলা হয় ইনসেক্টা। ইনসেক্টা ক্লাসের আরেকটা নাম হলো হেক্সাপোডা। হেক্সাপোডা। আচ্ছা, হেক্সা মানে 6, 6, পোডা মানে পা। 6টা পা আছে যাদের, তারা হচ্ছে পতঙ্গ। এরা হচ্ছে সবচেয়ে বেশি আর্থ্রোপোডদের মধ্যে সবচেয়ে বেশি কারা? যাদের 6টা পা আছে, হেক্সাপোডরা। হেক্সাপোড হলো ইনসেক্টা। আচ্ছা, এখন কেউ কেউ আবার জীবন্ত জীবাশ্ম, মানে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলতে বোঝায় এমন সব প্রাণী যার সমসাময়িক সকল প্রাণী হারায় গেছে, কিন্তু ওরা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এর উদাহরণ হলো আর্থ্রোপোডা পর্বের আরো কয়েকটা আছে, এর মধ্যে আমি কয়েকটা লিখছি, দেখো, লিমুলাস এবং রাজ কাঁকড়া, হর্ষ ক্রাপ, রাজ কাঁকড়া এবং লিমুলাস হলো জীবন্ত জীবাশ্মের উদাহরণ। এরা অনেক কাল ধরে টিকে আছে, এদের সমসাময়িক প্রাণীগুলো হারায় গেছে। আচ্ছা, এখন বৈশিষ্ট্যে চলে যাই আমরা। দেখো, প্রতিসাম্য। প্রথমে আমরা এটা জানি যে এটা ত্রিস্তরী প্রাণী এবং এদের কি বলে সংগঠন মাত্রাটা কেমন ছিল? সংগঠন মাত্রাটা আমরা প্লাটিহেলমিনথিস থেকে শুরু করা
কি দেখছিলাম, সবার হচ্ছে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। আচ্ছা, অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা, আর এরা ত্রিস্তরী প্রাণী অবশ্যই। এখন প্রতিসাম্যটা একটু দেখি, দ্বিপার্শ্বীয়। তাইলে এইসব প্রাণীর এদের মধ্যে দ্বিপার্শ্বীয় দুইটা, এটাকে যদি আমরা উল্টা করে ভাগ করি বা একটা প্রজাপতি যদি আমি আঁকার চেষ্টা করি, তাহলে প্রজাপতিটাকে কি করা যাবে, দুইটা সমান ভাগে ভাগ করা যাবে, দুই দিকে পাখা থাকবে না। আচ্ছা, এরকম তো দুই দিকে সমান ভাগে ভাগ করা যাবে, এটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আচ্ছা, খণ্ডকায়ন। এখন এই যে খণ্ডকায়ন দেখা যায় এদের, কিন্তু কেঁচোর মতো সমান না, খণ্ডগুলো কিন্তু সমান না, এই কারণে খণ্ডকায়ন হলো অসম খণ্ডকায়ন। আচ্ছা, এখন দেখো অঞ্চলায়ন, তিনটা অঞ্চলে আমরা ভাগ করতে পারি, হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন। আচ্ছা, মস্তক, বক্ষ এবং উদর। তাহলে এইটাই হলো অঞ্চলায়ন। এই ঘাস ফড়িংকে আমরা তিনটা অঞ্চলে ভাগ করলাম, কিন্তু চিংড়ির ক্ষেত্রে কিন্তু অঞ্চল আবার দুইটা, শিরবক্ষ এবং অগ্রবক্ষ। আচ্ছা, প্রতিসাম্যের পরে আমরা বহিকঙ্কাল দেখবো। এর বাইরের যে কঙ্কালটা, এটা কিরকম, কাইটিন নির্মিত। বহিকঙ্কালটা কেমন, কাইটিন নির্মিত, শক্ত। আচ্ছা, কাইটিন জিনিসটা একটু আমরা দেখি। কাইটিনটা এক ধরনের পলিস্যাকারাইড, বহু শর্করা। কাইটিনটা এক ধরনের পলিস্যাকারাইড বা বহু শর্করা। আচ্ছা, তাহলে এর বাইরের প্রাচীরটা কাইটিন নির্মিত, এক ধরনের বহু শর্করা নির্মিত এবং শক্ত হয় এটা। আচ্ছা, মোচিত জিনিসটা একটু আমাদের বুঝতে হবে। একডাইসিস, মোচিত হলো এর জীবন চক্রে 5 বার খোলস মোচন করে। এই ঘাস ফড়িংটা এর খোলসটা কতবার বদলায়, 5 বার। আচ্ছা, এ 5 বার পরিস্ফুটনের মধ্যে 5 বার বদলায়। আচ্ছা, এখন মোচিত হওয়া মানে খোলস মোচন করা। এখন এখানে বলছে মোচিত হওয়ার যে প্রক্রিয়াটা একডাইসিস বলা হয়, আর এখানে এক ধরনের হরমোন কাজ করে মোচিত হওয়ার জন্য, যার নাম একডাইসন হরমোন। এটা এদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এই হরমোনটা। এটা কি করে, খোলস মোচনে সহায়তা করে। আচ্ছা, তারপরে অ্যান্টেনা দেখো, অ্যান্টেনা কতগুলো থাকতে পারে, অ্যান্টেনা থাকতে পারে 1 জোড়া বা 2 জোড়া থাকতে পারে, এক একটা প্রাণীর ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা, সন্ধিযুক্ত পা, এই যে সন্ধিযুক্ত পাও থাকতে পারে এক জোড়া। আর কি থাকতে পারে, পুঞ্জাক্ষী, এটা হচ্ছে পুঞ্জাক্ষী কি, কমপ্লেক্স আই। আচ্ছা, জটিল চোখ, এখানের মধ্যে প্রায় 20 লক্ষ একক আছে, দর্শন একক আছে। আচ্ছা, দর্শন এককের নাম হলো ওমাটেরিয়াম। আচ্ছা, এটা আমরা যখন ঘাস ফড়িং করবো তখন দেখতে পাবো। আচ্ছা, তাহলে এক জোড়া পুঞ্জাক্ষী থাকে, যেটা অনেকগুলা ওমাটেরিয়ামের সমন্বয়ে গঠিত বা দর্শন এককের সমন্বয়ে গঠিত। সব জায়গা থেকে আলোগুলো আসার পরে একটা জায়গায় মিলিত হয়, এরা কিন্তু তখন এরা দেখতে পায় প্রাণীটা। আর এরা কিন্তু রাতে একরকম দেখে, দিনে আর এক রকম দেখে। আচ্ছা, তারপরে আমরা সিলোমের ব্যাপারটা একটু দেখি। সিলোম, আচ্ছা, আমরা জানি যে আর্থ্রোপোডা, মলাস্কা এবং এনিলিডায় এক ধরনের সিলোম দেখা যায়, সাইজোসিলাস সিলম। আচ্ছা, সাইজোসিলাস সিলম হচ্ছে এক ধরনের প্রকৃত সিলম। আচ্ছা, প্রকৃত সিলম দেখা যায়। এখন প্রকৃত সিলম দেখা যাওয়ার পরে এই যে সিলমিক গহ্বরটা এবং এর যে ব্লাস্টোসিলটা একীভূত হয়ে যায়। তার মানে এর দেহ গহ্বর এবং সিলমের গহ্বরটা কি হয়ে যায়, একই হয়ে যায়। দেহের গহ্বরের ভিতরে রক্ত চলে আসে। হিমো মানে হচ্ছে রক্ত, আর সিল মানে গহ্বর। এখন দেহ গহ্বরের ভিতরে যখন রক্ত চলে আসে, তখন এই ধরনের দেহ গহ্বরকে আমরা বলি হিমোসিল। আচ্ছা, উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখোপাঙ্গ গঠিত হয়। আচ্ছা, এইখানে এর মুখের মধ্যে, এখানে আমাদের যেমন মুখের মধ্যে কি আছে, দাঁত আছে, তারপরে তোমার জিহ্বা আছে, ওদেরও এরকম অঙ্গগুলা আছে। হ্যাঁ, ওদের অঙ্গগুলোর নাম এক এক রকম। 5 ধরনের অঙ্গ পাওয়া যায়, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফেরিংস বা জিহ্বা। আচ্ছা, তারপরে ল্যাব্রাম। আচ্ছা, এগুলো আমরা যখন ঘাস ফড়িং পড়বো তখন দেখতে পাবো। আচ্ছা, মুখোপাঙ্গ বা মাউথ পার্টস, তাহলে মাউথ পার্টস বিভিন্ন ধরনের খাবার ধরতে, চিবাতে, গিলতে সাহায্য করে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি রক্ত সংবহন তন্ত্রটা ওপেন,
কিন্তু দেখো আমরা কিন্তু আগের যে পর্বটা পড়লাম আর্থ্রোপোডার আগে কি পড়ছিলাম আমরা? মোলাস্কা। মোলাস্কায় কিন্তু ছিল অর্ধমুক্ত, এটা কিন্তু উন্নত ছিল এটার চাইতে। এটা কিন্তু ওপেন, রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত, কারণ এই যে হিমোসিলের মধ্যে রক্তটা চলে আসে। এখন হৃৎপিণ্ড, ধমনী, হিমোসিল। আচ্ছা, হিমোসিল তো আমরা বুঝতে পারলাম দেহের গহ্বর। আচ্ছা, ধমনী থাকে। এখন হৃৎপিণ্ডটা ঠিক না, ওর হৃৎপিণ্ডের নাম হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। পৃষ্ঠীয় বাহিকা, পৃষ্ঠীয় বাহিকা রূপী হৃৎপিণ্ড। এরকম এই হৃৎপিণ্ড এই প্রকোষ্ঠে থাকে, এরকম 7টা পৃষ্ঠীয় বাহিকা এক হয়ে হৃৎপিণ্ড গঠন করে। আচ্ছা, তারপরে শ্বসন। দেখো ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া মানুষেরও আছে তাই না? ট্রাকিয়া বা শ্বাসনালীর মাধ্যমে এরা শ্বাস প্রশ্বাস নিতে পারে। তারপরে ফুলকার মাধ্যমে, যারা পানিতে থাকে তারা ফুলকার মাধ্যমে নিতে পারে। এখন দেখো বুক গিল। গিল মানে কি? গিল থাকে কাদের? মাছে থাকে তাই না? মাছে থাকে, যারা পানিতে থাকবে তাদের গিল থাকবে। তো বুক গিল কাদের বৈশিষ্ট্য? দেখো পানিতে থাকে চিংড়ি এবং কাঁকড়া, এদের থাকে বুক গিল। আচ্ছা, বুক লাং। আচ্ছা, লাং জিনিসটা কাদের থাকবে? যারা স্থলে চড়ে। হ্যাঁ, ফুসফুস। লাং মানে হলো ফুসফুস, যাদের স্থলে চড়ে তাদেরকে বুকের ভিতরে লাং থাকে। আচ্ছা, এরা কারা? মাকড়সা এবং কাঁকড়া বিছে, এরা কিন্তু স্থলে থাকে, এদেরকে এই কারণে বুক লাং থাকে। তারপরে দেখো রেচন। রেচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালপিজিয়ান নালিকা হচ্ছে এদের প্রধান রেচন অঙ্গ। এদের প্রধান রেচন অঙ্গের নাম কি? এখানে আমরা দেখবো যে ক্রোপ, গিজার্ড, হ্যাঁ, এরকম পৌষ্টিকতন্ত্রটা এক হয়ে এখানে সূক্ষ্ম নালিকা। এইটার এই যে সূক্ষ্ম চুলের মতো যে নালিকাগুলা, এটার নামই হচ্ছে মালপিজিয়ান নালিকা। এটার মাধ্যমে ওরা প্রধানত রেচন অঙ্গ এদের। এটা এই দেহ থেকে বিভিন্ন ধরনের রক্ত সহ জিনিসগুলো নিয়ে আসে, তারপরে ইউরিয়া আকারে এই যে পৌষ্টিক নালীর মধ্য থেকে ইউরিয়াটা ত্যাগ করে দেয়। আচ্ছা, এটা হলো মালফিজিয়ান নালিকা, এদের প্রধান রেচন অঙ্গ। আরো অনেক ধরনের রেচন অঙ্গ আছে। দেখো ককজাল, মানে এই যে ককজা এখানে থাকে, ককজায় যেগুলা থাকে, যে ককজা দিয়েও এখান থেকেও কিছু রেচন বজ্রগুলা বের হইতে পারে। তারপর অ্যান্টেনা থেকেও কিছু রেচন বজ্র বের হইতে পারে। তো এটা অ্যান্টেনাল রেচন অঙ্গ। তারপর ম্যাগজিলা হচ্ছে এখানে থাকে মুখপাঙ্গ একটা, তো ম্যাগজিলা থেকেও কিন্তু কিছু রেচন বজ্র বের হয়। আচ্ছা, তারপরে সবুজ গ্রন্থি। আমরা যখন চিংড়ি দেখি, চিংড়ির উপরেরটা কিন্তু সবুজ থাকে, ওখান থেকে কিন্তু রেচন বজ্রটা বের করেও। আচ্ছা, সিলম নালীর মাধ্যমেও কিছু রেচন পদার্থ বের হইতে পারে এদের। তাহলে আমরা রেচনাঙ্গ দেখলাম, মালপিজিয়ান নালিকা প্রধান রেচনাঙ্গ, কক্সাল গ্রন্থি, অ্যান্টেনাল, ম্যাগজিলারি, সবুজ গ্রন্থি এবং সিলম নালী, এরা হলো রেচনাঙ্গ। আচ্ছা, পরিস্ফুটন জিনিসটা হলো কিভাবে ডিম থেকে একবারে পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয়। পরিস্ফুটনটায় রূপান্তর ঘটে। রূপান্তর মানে হচ্ছে মেটামরফোসিস। আর রূপান্তর আবার দুই ধরনের, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। এদের ক্ষেত্রে দেখা যায় অসম্পূর্ণ রূপান্তর জিনিসটা কি? যাদের দেখো পূর্ণাঙ্গ প্রাণীর সাথে মানে বাচ্চা প্রাণীটার কোনো অমিল নাই। হ্যাঁ, তাদের মানে মিল থাকে, অধিকাংশই মিল থাকে, শুধু দু একটা জিনিস কম থাকে। যেটাই ওটা হলো অসম্পূর্ণ রূপান্তর। তো এই ঘাসফড়িং এ দেখা যায় অসম্পূর্ণ রূপান্তর। তো এই অসম্পূর্ণ রূপান্তরে হয় কি? দেখো লার্ভার পরে পিউপা দশা এবং নিম দশা দেখা যায়, কয়েকবার নিম দশার পরে এ পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। তাহলে এই অসম্পূর্ণ রূপান্তরের ধাপ আবার 3টা, কিন্তু সম্পূর্ণ রূপান্তরে আবার 4টা ধাপ, ওটা আমরা পরবর্তীতে পড়বো। আচ্ছা, অন্তঃনিষেক ঘটে, অধিকাংশেরই অন্তঃনিষেক ঘটে, কিন্তু বহির্নিষেক দুই একটার ঘটে। দেখো দুই একটা প্রাণীর ঘটে, যেমন চিংড়ির ক্ষেত্রে বহির্নিষেক ঘটে। আচ্ছা, থ্যাংক ইউ।